স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আরে তুমি নাজমুলের ছেলে নাকি? রশিদ সাহেব নিদ্রের মাথায় হাত বুলিয়ে দিয়ে কথাটি বললেন। নিদ্র একটু হেসে তার বাবার বয়সী লোকটার দিকে তাকিয়ে রইল। তার বাবার বাল্যকালের বন্ধু রশিদ সাহেব বেশ হাসি খুশি মেজাজের। নিদ্র কোনোভাবেই বুঝতে পারছে না এই মানুষটা কিভাবে তার বাবার বন্ধু হলো। তার বাবার সাথে রশিদ সাহেবের কোনো মিলই নেই, বরং অমিলে পরিপূর্ণ। রশিদ সাহেব নিদ্রের হাত ধরে বললেন, বাবা তোমার নামটা বলো, খুব জানতে ইচ্ছে করছে। রশিদ সাহেব নিদ্রের নাম থেকে শুরু করে সবকিছুই জানেন। তারপরও সে আলাপ জমানোর জন্য প্রশ্নটা করলেন। 21 বছরের যুবকের সাথে গল্প করার মজাই আলাদা। এদের রক্ত টকবক করে ফুটছে, বুকের ছাতিতে হাজারো স্বপ্ন জমে থাকে। সেই স্বপ্নগুলো জানার প্রবল ইচ্ছা। নিদ্র বলল, নিদ্র, তো বাবা তোমার প্লেনে কাটলো কেমন? নিদ্র একটু চিন্তিত হয়ে পড়ল। সে প্রশ্নটা ধরতে পারছে না, প্রশ্নের উত্তর দেবে কিভাবে। নিদ্রের চুপ থাকা দেখে রশিদ সাহেব বললেন, তো এখন যাওয়া যাক, ঢাকা শহর বুঝেছো বাবা? রশিদ সাহেব নিদ্রের হাত ধরে এয়ারপোর্টের বাইরে পার্কিং করা তার গাড়ির দিকে নিয়ে এলেন। নিদ্রের মনে হচ্ছে যে সে এখনো ছোট্ট বালক, একটু অসাবধানতায় সে পথ হারিয়ে ফেলবে। অবশ্য বাংলাদেশে এটাই তার প্রথম আসা, কিন্তু তাতে ভয় নেই, গুগল ম্যাপ আছে। রশিদ সাহেব গাড়ির ড্রাইভারকে বললেন নিদ্রের ব্যাগপত্র গাড়িতে তুলতে। নিদ্রকে গাড়ির পেছনের সিটে বসিয়ে সে ড্রাইভারের পাশের সিটে বসল। নিদ্র তার ঘাড়ে ঝোলানো ব্যাগটাকে তার পাশে রেখে চোখ বুজে বসে রইল। বাবা তাকে কেন এখানে পাঠালেন সেটা ভেবে বের করা দরকার। প্রায় 1.5 ঘন্টা যাবৎ জ্যামে বসে আছে, খুবই বিরক্ত লাগছে তার। বাংলাদেশে এখন শীতকাল চলছে, তাই সে সোয়েটার পরে এসেছে, কিন্তু এখানে এসে তার উল্টো ব্যাপারটা ঘটলো। ঠান্ডা তো দূরে থাক, গরম পড়েছে, সে খুব ঘামছেও। রশিদ সাহেব বললেন, বুঝেছো বাবা, এই হলো ঢাকা, যেখানেই যাও জ্যাম পিস লেগেই থাকে। আমি যতদূর জানি আমাদের গন্তব্যে পৌঁছাতে 5 ঘন্টা লাগবে। সাথে জ্যামের হিসেবটাও করছিলাম। না, বাবা তো বলে নাই এরকম কিছু। আমি জানতাম ওই বেটা কিছুই বলবে না। বাবা তুমি কিছু খাবে? চাচা খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু ফ্রেশ না হয়ে কিভাবে খাই? দেখো বাবা, এখন দুপুর 3টা বাজে, বাসায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা, হালকা খাবার থাকলে দিন। রাত 8টায় নিদ্র আর রশিদ সাহেব গন্তব্যে পৌঁছালেন। গাড়ি থেকে নেমে বিশাল উঠানের একপাশের বাড়িটার দিকে তাকিয়ে নিদ্রের বেশ ভালো লাগলো। বাড়িটা তার পছন্দ হয়েছে, এখানে থাকতে তার কোনো সমস্যা নেই। সোডিয়াম আলোতে পুরো পরিবেশটা তার ভালো লাগছে। রশিদ সাহেব নিদ্রকে হাত ধরে নিয়ে গেলেন বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে ঢুকতে বিশাল ড্রয়িং রুমে সোফায় রশিদ সাহেব বললেন, বাবা তুমি এখানে যতদিন ইচ্ছা থাকবে। 12-13 বছরের একটা মেয়ে এসে রশিদ সাহেবকে বলল, তুই ওকে ওর রুমটা দেখিয়ে দে, যা যা লাগবে ওকে ঠিক মতো দিবি, আর যত্নে কোনো কমতি যেন না হয়। তারপর নিদ্রের হাত ধরে বললেন, বাবা আমি যাই। আপনি কোথায় যাবেন? বাসায়। বাবা আমার বাসায় অনেক মানুষ, তোমার থাকার মতো জায়গা নেই, তাই এখানে রেখে গেলাম। আমি একটা হোটেলেই থাকতে পারতাম। এখানে তোমার থাকার মতো ভালো হোটেল নেই, এটা মফস্বল শহর। হ্যাঁ, ঢাকা থেকে তো দূরে। বাবা আমার একটা ব্যাপার খুব ভালো লাগছে, তুমি বিদেশে বড় হয়েও এত স্পষ্ট বাংলা বলতে পারো, খুবই ভালো। নিদ্র আর কিছুই বলল না, রশিদ সাহেবের চলে যাওয়াটা দেখছে। রাতে তার ঘুম তেমন ভালো হলো না, খুব ভোরেই বিছানা ছেড়ে উঠে পড়ল। ঘুম না, আসলে বিছানায় শুয়ে থাকাটা বিরক্তিকর। হাত মুখ ধুয়ে সে নিজের আনা হিটার দিয়ে পানি গরম করে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে ফেলল। প্রিয় চায়ের মগ হাতে নিয়ে নিঃশব্দে সে নিচে নেমে এলো। বাড়িটা ডুপ্লেক্স, তাকে দেওয়া হয়েছে দোতলার উত্তরের রুমখানা। এখনো তার ভালোভাবে রুমটা দেখা হয়নি। হাতে চায়ের মগ নিয়ে বাড়ির বাইরে বের হলো।
দক্ষিণ দিকটাতে ফুলের বাগান দেখে নিদ্রের খুব ইচ্ছা করলো ফুলগুলোকে ছুঁয়ে দেখতে। তার নিজস্ব একটা বাগান আছে, সেখানে অবশ্য এখানকার থেকেও বেশি ফুল। ফুলগুলো দেখতে গিয়ে নিদ্রের দোতলার একটা খোলা জানালায় চোখ পড়ল। জানালার ধারে একজন যুবতী এলোমেলো খোলা চুলে দাঁড়িয়ে আছে, যার চোখের দৃষ্টি আকাশের দিকে। হালকা বাতাসে যুবতীর চুলগুলো দুলছে, কিন্তু মেয়েটার সেদিকে খেয়াল নেই। মেয়েটার মুখের উপর এক চিলতে রোদ এসে পড়ল। নিদ্র চায়ের মগে চুমুক দিয়ে একটা শব্দ বারবার আওড়াতে লাগলো। এলো চুলে বিষণ্ণ যুবতী, কি কারণ হতে পারে তার বিষণ্ণতার? কি কারণ? নিদ্র চায়ের মগে চুমুক দিয়ে ভাবতে লাগলো, আজ দাদি থাকলে সে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারত। দাদি মুখের দিকে তাকিয়ে খুব সহজে মনের অবস্থা বলতে পারে। কিভাবে পারে? এই প্রশ্নের উত্তরে দাদি বলেছেন, চেষ্টা কর, পারবি। নিদ্র চেষ্টা অবশ্য তেমন করেনি। কি দরকার একজন মানুষের অবস্থা জানার? জানলে আরো বিপদ। সেই মানুষটার কষ্ট তার সহ্য হবে না, শুধু শুধু কষ্ট পাওয়া। নিদ্রার ভালো কাটছে না সময়। তার বাবা তাকে লুসির থেকে দূরে রাখার জন্য এখানে পাঠিয়েছে। লুসির সাথে যোগাযোগ করতে পারে এমন পথও রাখেননি। পুরাতন মোবাইল কেড়ে নিয়ে নতুন মোবাইল কিনে দিয়েছেন, এমনকি সিম কার্ডও চেঞ্জ। লুসি এত ভালো একটা মেয়ে, কিন্তু কেন বাবা তাকে পছন্দ করেন না ভেবেই বের করতে পারে না। এই সুন্দর সকালে তার লুসির কথা খুব মনে পড়ছে। অর্ধেক চা ফেলে দিয়ে দোতলায় নিজের রুমে ফিরে এসে মেঝেতে বসে পড়ল সে। হাতের ছোট আংটিটির দিকে তাকিয়ে লুসির কথা ভাবছে। লুসি এখন কি করছে? হয়তো বা এখন ঘুমের মধ্যে খুব খিদে পেয়ে যাওয়াতে সে কিচেনে একাই নুডলস রান্না করে খাবে। সাথে সাথে নিদ্র লাফিয়ে উঠে তার ব্যাগের কাছে এগিয়ে গেল। 2টা মিনি নুডলস প্যাকেট নিয়ে রান্নাঘরের খোঁজে বের হলো রুম থেকে। সাধারণত নিচতলার রান্নাঘর থাকে, রান্নাঘরের দরজায় পর্দা দেওয়া থাকে না। এই যুক্তিটাকে কাজে লাগিয়ে সে রান্নাঘর খুঁজে পেল। সে এ বাড়িতে আসার পর কয়েকটা ব্যাপার খেয়াল করেছে। তার মধ্যে একটি হচ্ছে, এবারের লোক সংখ্যা খুব কম। যারা থাকে তারা তাদের নিজেদের রুমে থাকতে পছন্দ করে। এদের খাদ্যের প্রতি তেমন আকর্ষণ নেই, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। একজন অতিথি এসেছে বাসায়, সেদিকে খেয়াল নেই। তবে এতে নিদ্রার ভালোই হয়েছে, অন্তত পক্ষে স্বাধীনতা ভোগ করতে পারছে। তা না হলে সারাক্ষণ বাবার মতো ঘাড়ে কেউ চেপে থাকবে, এটা খুবই বিরক্তিকর। রান্নাঘরেও তেমন গোছানো না। অনেকক্ষণ খোঁজার পর একটা ছোট পাতিল পেয়েছে। তার দাদির ঠিক এমন একটা পাতিল আছে, তবে সেটা অনেক পুরাতন। পাতিলে পানি দিয়ে চুলায় দিবে। তখন নিঃশব্দে নিদ্রের পেছনে এসে কেউ একজন দাঁড়ালো। নিদ্র বেশ বুঝতে পেরেছে তার পেছনে কেউ আছে। না বোঝার ভান করে পাতিল চুলায় দিয়ে চুলা চালিয়ে দিল। আপনি আমায় বললেই পারতেন। আপনাকে পাবো কোথায়? আসলে আমি অনেক দুঃখিত, অনেক বেশি। নিদ্র নুডলসের প্যাকেটগুলো হাতে নিয়ে তার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতে দিয়ে বলল, যেহেতু আপনি এত দুঃখ প্রকাশ করছেন, সেহেতু রান্না করেই দিন। মেয়েটি নিদ্রের দিকে তাকালো চোখ বড় বড় করে। মেয়েটির লাল টকটকে চোখ দুটোতে তার চোখ পড়াতে সে ভয় পেয়ে গেল। তার পুরো শরীর কেঁপে উঠল। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। জানালায় দাঁড়িয়ে থাকা মেয়েটাই তো এই মেয়ে। মেয়েটা চোখ সরিয়ে নিল। নিদ্র বলল, আপনি অসুস্থ? না তো। তাহলে চোখের এই অবস্থা যে? আপনি ডাইনিং রুমে বসুন, নুডলস আমি নিয়ে আসছি। নিদ্র যেন শুনেও না শোনার ভান করে বলল, আপনার চোখ এত লাল কেন? মেয়েটি এবার আগের তুলনায় বেশি কঠিন হয়ে বলল, আপনি যান এখান থেকে, দয়া করে অভদ্র আচরণ করতে বাধ্য করবেন না আপনি আমায়। নিদ্র চুপচাপ ডাইনিং রুমে গিয়ে চেয়ার টেনে বসল। অভদ্র আচরণের কি করেছে সে, যেভাবে কঠিন স্বরে কথা বলতে হবে? খুব সাধারণ প্রশ্ন করেছে, তাতেই এত রাগ? তাহলে এই মেয়েকে খুব সহজে রাগানো যাবে। মেয়েটার অভদ্র আচরণ কিরকম হতে পারে খুব দেখতে ইচ্ছে করছে নিদ্রের। মানুষের এক এক রূপ এক এক রকম। রাগী অবস্থায় একরকম, হাসি খুশি অবস্থায় একরকম। বড় বাটির এক বাটি নুডলস নিয়ে নিদ্রের সামনে টেবিলে রাখলো। নিদ্র বলল, চামচ ছাড়া খাবো কিভাবে? আমি আনছি। মেয়েটা চামচ এনে নিদ্রের সামনে রেখে বলল, সকালে কি খাবেন? নিদ্র চামচ বাটির মধ্যে দিয়ে বলল, নুডলস এত ঝোলঝোল কেন করলেন? এটা তো স্যুপ মনে হচ্ছে। আপনি চুলায় যে পরিমাণ পানি দিয়েছিলেন তাতে ভাবলাম। সকালে তো খাচ্ছি নুডলস, দুপুরের জন্য রান্না করতে পারেন। কি কি খাবেন?
বাংলাদেশি খাবার রান্না করবেন। এখন কি রান্না করবেন সেটা আপনার ইচ্ছা। একটা প্রশ্ন করব। নীদ্র নুডলস মুখে দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলো। আপনার নাম? নিদ্র। আপনার নামটা বলবেন? আপনাকে নিয়ে ভাবতে গিয়ে আমি না ঝামেলায় পড়ে যাচ্ছি। বারবার মেয়েটি মেয়েটি বলতে হচ্ছে। আমাকে নিয়ে ভাবছেন, কিন্তু কেন? সে একদিন পরে বলবো। আমার নাম অদ্রি। অদ্রি? অদ্রি? অদ্রি কিছু একটা চিন্তা করে নিজেকে গুটিয়ে নিল। সে স্বভাবত এই বয়সের ছেলেদের সাথে কথা বলে না। এই লিলি, লিলি বলে অদ্রি সেই 12 থেকে 13 বছরের মেয়েটাকে ডাকতে লাগলো। নীদ্র বেশ মন দিয়ে নুডলস খাচ্ছে। রান্না ভালো হয়েছে, অন্তত পক্ষে তার চেয়ে। সে কোনো মতে পেট বাঁচানোর জন্য নুডলস রান্না করতে পারে, আর চা কফি। লিলি প্রায় দৌড়ে অদ্রির সামনে এসে দাঁড়ালো। হাঁফাতে হাঁফাতে বলল, বলেন আপা। আমার পানের বাটা কই? পানের বাটা কি? পানের বাটা হচ্ছে এমন একটা বাটি যেখানে পান খাবার সব রকম মশলা থাকে। পান খাবে কে? আমি ওসব খাই না। আমি খাবো। লিলি পানের বাটা এনে অদ্রিকে দিল। অদ্রি পান বানিয়ে মুখে নিল। অদ্রির মুখে কষ্টের ছাপ স্পষ্ট, বুঝতে পারল নীদ্র। নীদ্র বলল, আপনার তো কষ্ট হচ্ছে, তাহলে খাচ্ছেন কেন? নীদ্রের কথায় উত্তর দিতে গিয়ে অদ্রির পান গলায় ঠেকে যায় এবং কাশতে শুরু করে। অদ্রির এই অবস্থায় লিলি ইতস্ততভাবে দৌড়াদৌড়ি শুরু করলো। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। নীদ্র লিলিকে বলল। পানি দাও। লিলি এক গ্লাস পানি দিল অদ্রির হাতে। এত কিছু হয়ে গেল, কিন্তু নীদ্র খুব স্বাভাবিক থাকলো। সে চেয়ার থেকে উঠলই না। কিছু একটা সে ভাবছে। দুপুরের খাবার নীদ্র একাই খেলো, কেউ তার সাথে খেতে বসলো না। লিলিকে ডেকে অদ্রির রুম কোনটা জেনে নিল। খাওয়া শেষ করে দোতলায় দক্ষিণ পাশের একদম কোণার ঘরের সামনে গিয়ে দরজায় নক করলো। কিছুক্ষণ পর দরজা খুলে অদ্রি বলল, কিছু লাগবে? আমাকে যে ঘরটা দেওয়া হয়েছে ওটাকে আমি নিজের মতো সাজাতে পারি? হ্যাঁ পারেন। কথাটা বলেই নীদ্রের মুখের উপর দরজা আটকে দিল। নীদ্র কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও নক করলো দরজায়। পূর্বের ন্যায় আবারও দরজা খুলে অদ্রি বলল, কিছু বলবেন? আমি কি আমার মতো করে ঘরটাকে কালার করতে পারি? হ্যাঁ পারেন। দরজা আটকে দিয়ে অদ্রি ভাবল এ আবার নক না করে। আবারও দরজায় নক করলো নীদ্র। এবার দরজা খুলে বেশ রাগী স্বরে অদ্রি বলল, কি সমস্যা আপনার? কি বলবেন সেটা একবার বলা যায় না? আমি কি আমার ইচ্ছে মতো আলমারি বা বুক সেলফ এগুলো কিনে আনতে পারি? আপনার যা ইচ্ছা হয় করুন, কিন্তু বাড়ি ঘর ভেঙে ফেলবেন না প্লিজ। আর প্লিজ কিছু বলার থাকলে বলুন আপনি। না, কিছু বলার নেই। নীদ্র হাসতে হাসতে তার রুমে চলে গেল। অদ্রি অবাক হয়ে তার চলে যাওয়া দেখছে। আর সে বুঝতে পেরেছে আসলে ছেলেটা তাকে বিরক্ত বা রাগাতে চাচ্ছিল, এবং ছেলেটি সফলও হয়েছে। বিচিত্র ধরনের মানুষ তো। অন্যেরা চায় না রাগাতে, আর এই ছেলে তার বিপরীত। নীদ্র যে তাকে বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করবে এটা অদ্রি ভালোভাবেই বুঝতে পেরেছে। অদ্রি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকদিন পর তার আজকে একটু ভালো লাগছে। শুধু অনেক দিন না, অনেক 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 দিন। এই নতুন আসা মানুষটা তাকে বিরক্ত করেই তার মাঝে ভালো লাগা সৃষ্টি করেছে। অদ্রির খুব ইচ্ছে করছে এভাবেই দাঁড়িয়ে থাকতে, মাঝে মধ্যে যুক্তিহীন কাজ করতে। তার ইচ্ছে করে, কিন্তু আর করা হয় না। আজ সে করবে। কিছুক্ষণ পর নীদ্র আবার তার দিকেই আসলো। এবার নীদ্র একটু হেসে বলল, মানে আমার কাছে রশিদ চাচার মোবাইল নাম্বার নেই। বুঝলাম, তারপর? আপনার কাছে তো থাকবে, আমাকে দিবেন? যদি না দেই? কেন দিবেন না? এই যে আমায় বিরক্ত করছিলেন, এখন আমি আপনাকে বিরক্ত করি? নীদ্র মাথা চুলকিয়ে বলল, মনে হয় পারবেন না। কেন? কোনো ব্যক্তিকে বিরক্ত করতে হলে তার বিরক্ত হবার কারণগুলো জানতে হয়, অর্থাৎ কোন বিষয়গুলো তাকে বিরক্ত করে সেগুলো জানতে হয়। আমি অবশ্য জানি না, কিন্তু আপনি কিভাবে জানলেন? নীদ্র প্রশ্নের উত্তর না দিয়ে বলল, মোবাইল নাম্বারটা? আচ্ছা আপনি একটু ওয়েট করুন, আমি লিখে আনছি। মোবাইল নাম্বারটা নিয়ে নীদ্র রশিদ সাহেবকে ফোন দিলেন। প্রথমে একজন বয়স্ক মহিলা ফোন রিসিভ করলেন। প্রায় 15 মিনিট অপেক্ষার পর রশিদ সাহেবকে পেল। রশিদ সাহেব বললেন,
কে বলছেন? চাচা, আমি নিদ্র। আরে বাবা তুমি, আমি ফোন করব আর আগেই তুমি ফোন করে বসলা। চাচা, আমাকে একটু বাজারে নিয়ে যেতে পারবেন? কি লাগবে বলো, আমি এনে দেই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। চাচা, আমার না আর ভালো লাগছে না এভাবে বাসার মধ্যে বসে থাকতে। তাহলে আমি আসতাছি। তুমি কি কি কিনবা, কোথায় কোথায় যাবা সব ঠিক করে ফেলো। বিকেল 4টায় বের হলো রশিদ সাহেব আর নিদ্র। পুরো বাজার কয়েকবার রিভিশন দিয়ে নিদ্র যখন বাসায় ফিরল তখন রাত 9টা। রশিদ সাহেব বাসার গেটে দিয়ে তার বাসায় চলে গেলেন। নিদ্র কলিং বাজানোর সাথে সাথে অদ্রি দরজা খুলল। নিদ্রের হাতের ব্যাগপত্র আর রঙের কৌটা দেখিয়ে বলল, আপনি একটু সাহায্য করুন না। অদ্রি নিদ্রের হাত থেকে রঙের কৌটা নিয়ে বলল, রাতে কি খাবেন বলে গেলেন না যে? বলেন কি, রান্না করেননি? আমার তো খুবই ক্ষুধা পেয়েছে। আগে জানলে তো আমি খাবার কিনে আনতাম। আহা, পুরো কথা না শুনে এত মন্তব্য কেন করেন? আরে, আপনি এত পথ হাঁটলে বুঝতেন। হয়েছে হয়েছে, আমি আমার মতো করে রান্না করেছি। যাক, আপনি আসলেই একজন উপকারী কেউ। একেবারে চৈত্রের ফাটা মাঠে এক পশলা বৃষ্টির মতো। রাতের খাবার টেবিলে অত্রি আর নিদ্র বেশ গল্প করলো। দূর থেকে লিলি দেখছিল। সে তার আপা মনিকে প্রথম এভাবে কথা বলতে দেখছে। মাত্র কয়েক ঘন্টা তাতেই অর্ধেক চাঁদটার দিকে অদ্রি তীব্র চোখে তাকিয়ে আছে। গতকালই এই চাঁদটা সে এখানেই দেখেছে। কোনো পরিবর্তন নেই, থাকলেও খুব অল্প। এই চাঁদটাই আস্তে আস্তে ছোট হবে। এক সময় চাঁদটাকে আর দেখা যাবে না। তখন পুরো পৃথিবীটা কালো অন্ধকারে ডুবে থাকবে রাতের বেলায়। তারপর একদিন আবার চাঁদটাকে দেখা যাবে, আবার সে আস্তে আস্তে বড় হবে। কিন্তু মানুষের ক্ষেত্রে কেন হয় না এমন? মানুষ কেন তার শৈশবকে বারবার ফিরে পায় না? কেন যৌবন চলে যায় না? হলে ভালো হতো, অদ্রি ভাবে। অদ্রির চোখ আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। দু চোখের কোণ বেয়ে অশ্রুর ধারা বইতে শুরু করলো। এই একই ঘটনার দিনের পর দিন ঘটছে। অদ্রি প্রতিনিয়ত এক অসহ্য যন্ত্রণা নিয়ে শ্বাস ফেলছে, যেন অপেক্ষা এক চিরসত্য মৃত্যু। কতক্ষণ যে এভাবে কাটে অদ্রির কখনোই খেয়াল থাকে না। এক সময় সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। অদ্রির মনে হলো কেউ তার রুমের দরজায় নক করছে। চোখ মুখ মুছে গায়ের জামা কাপড় ঠিক করে দরজা খুলে দেখে নিদ্র হাতে দুটো মগ নিয়ে দাঁড়িয়ে আছে। অদ্রি তার আপাত মস্তক দেখল, পুরো শরীর রং লেগে আছে, এমনকি তার মুখেও বেশ রং লেগেছে। অদ্রি গভীর কণ্ঠে বলল, এত রাতে? হ্যাঁ, ভেতরে ঢুকতে দিবেন না? অদ্রি দরজার সামনের থেকে সরে দাঁড়ালো, তারপর বলল, হ্যাঁ আসুন, কিন্তু বিছানায় বসবেন না। না, বসবো না, আমি মেঝেতে বেশ থাকতে পারি। অদ্রি মাথার ঘুমটা আবার টেনে বলল, আপনার গায়ে কাঁচা রং। কফি? কে বানিয়ে দিল? আমার 1 বছর বয়সী কফি মেকারটা বেশ কফি বানায়। না, আমি এখন খাবো না। আরে অদ্রি, কফি কেউ খায় না, পান করে। মেঝেতে বসে হাতের একটা মগ অদ্রি দিকে এগিয়ে দিয়ে বলল, তো আপনি কাঁদছিলেন কেন? অদ্রি কফির মগ নিয়ে নিদ্রের থেকে একটু দূরে মেঝেতে বসে বলল, কাছিলাম না তো। আপনি মিথ্যে বলতে একদমই এক্সপার্ট না। কারণটা? আপনি আমার বাড়ি ঘরে কি করেছেন জানা যাবে? দেখুন, প্রসঙ্গ পাল্টানোর একদম বৃথা চেষ্টা করবেন না। বলার ইচ্ছা না হলে বলবেন না। আর আপাতত ওই রুমটা আমার, আমি যা ইচ্ছা করতে পারি। আমার বলার ইচ্ছে নেই। আপনার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই না? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, হাজব্যান্ড আছে। আবারও মিথ্যা। হাজব্যান্ড থাকলে এত রাতে আপনার বেডরুমে আমি বসে থাকতে পারতাম না। আপনি আপনার রুমে যান। আচ্ছা, আপনি আমার একটাও প্রশ্নের উত্তর দিলেন না কিন্তু। উত্তর দিতে হবে এমন কোনো দায়বদ্ধতা নেই আমার। আপনি আইনজীবী হলে 100% শিওর একটা কেসও হারতেন না। আর আপনার মতো মক্কেল পেলে আমার আইন পেশা ছেড়ে বনবাসে যেতে হবে। মনে পড়েছে, আপনার কাছে আমার বাংলা চলচ্চিত্র নিয়ে একটা প্রশ্ন ছিল। নিদ্র বেশ উত্তেজিত হয়ে বলল, করুন, সীমিত জ্ঞানের আলোকেই উত্তর দেবার চেষ্টা করব। শুনুন, হ্যাঁ বলুন।
শুনুন। হ্যাঁ বলুন। আর আর শুনুন। দেখুন, আপনি আরেকবার এরকমটা করলেন আমি এখান থেকে উঠে চলে যাব। বলছি, বাংলা চলচ্চিত্রে দেখা যায় নায়িকা বা কেউ বনবাসে যায় বা পাঠানো হয়, হ্যাঁ তারপর? তারা তো এক কাপড়ে যায়, সাথে তো কোনো জামা কাপড় থাকে না। বনেও তো কোনো কাপড় চোপড় দেওয়ার মতো কেউ নেই। হ্যাঁ, আপনার প্রশ্নটা তো বলুন। কিছুদিন পর দেখা যায় জামা কাপড়ে অন্য রঙের জোড়াতালি দেখা যায়। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, এই জোড়াতালি দেওয়ার কাপড় পায় কোথায়? তারা সুই সুতা বা পায় কোথায়? অদ্রি ভ্রু কুচকে মগ মেঝেতে রেখে বলল, আমি জানবো কি করে? আমি এর একটা উত্তর জানি, তবে ঠিক হবে কিনা জানি না। তাহলে আমায় কেন জিজ্ঞেস করছেন আপনি? কিছু প্রশ্নের উত্তর একাধিক হয়ে থাকে। ধরুন আমি যে প্রশ্নটা আপনাকে করলাম সেটার একাধিক উত্তর হয়। কনফিউজিং ব্যাপারটা। সবগুলোই আমার গবেষণা করে বের করা। আপনি গবেষণাও করেন? নিদ্র লাজুক লাজুক স্বরে বলল, ওই টুকটাক তো বলি। আপনি আমাকে যেভাবেই হোক বলবেন, আমি সম্মতিদানে হয়তোবা আপনি বিষয়টা ঘুরিয়ে বলবেন না, আর সম্মতি না দিলেও। নিদ্র অদ্রির কথার মধ্যেই বলল, বুঝতে পেরেছি, আপনি অনেক বুদ্ধিমান। অদ্রি বাধা দিয়ে বলল, বুদ্ধিমতী। নিদ্র হা 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 করে হাসতে শুরু করলো। অদ্রি তার হাসির দিকে তাকিয়ে ভাবছে, কতদিন পর এই বাড়িতে কেউ একজন মন খুলে হাসলো। নিদ্র হাসি থামিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তখন অদ্রি বলল, আপনি হাসি থামাবেন না প্লিজ, হাসুন প্রাণ খুলে। অনেক দিন এই বাড়িতে কেউ এইভাবে হাসে না, দেখিনি অনেক দিন কাউকে হাসতে এভাবে। কেন, আপনার বাড়িতে হাসির উপর 144 ধারা জারি করে নাকি, যে হাসলেই ফায়ার, ঠুস ঠুস ঠাস ঠাস ফায়ার হবে? অদ্রি কফির মগ হাতে নিয়ে বলল, আপনার কফি ঠান্ডা হচ্ছে। আপনি বললেন না তো কি বলি নাই? আপনার বয়ফ্রেন্ড আছে কিনা? বললামই তো নেই। তাহলে কি কি কারণে মন খারাপ? আমার মন খারাপ আপনাকে কে বললো? আমি খুঁজে কিছুটা বের করেছি, বলি। হ্যাঁ বলুন। আপনি হাসছেন না, যাও একটু একটু হাসছেন, কিন্তু তারপর পরই নিজেকে নিয়ন্ত্রণ করছেন। আমি খুব কম হাসি তাই। আর আপনি খুব হালকা রঙের জামা কাপড় পরেছেন। তবে অনেকে হালকা রং পছন্দ করে, কিন্তু এতটা সিম্পল হয়তো হয় না। আর আপনার এই এলো চুলেই ধরা দিয়েছে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত বা মন খারাপ। আর আপনার বয়সী মেয়েরা বেশ সাজগোজ করে, এমনকি খুব সাধারণ মেয়েরাও অন্ততপক্ষে এই ধরুন চোখে কাজল দেওয়া বা একটু লিপস্টিক দেওয়া, এরকম কিছু মাঝে মধ্যে সাজে। অদ্রি মাথার ঘোমটা ঠিক করে নিল, যদিও সেটা ঠিক করার প্রয়োজন ছিল না। নিদ্র বলল, আপনার চোখের দৃষ্টি খুব উদাসীন, একটা শূন্যতা খেলা করছে। আপনি এখন যেতে পারেন। নিদ্র মেঝে থেকে উঠে চলে যেতে লাগলো। কিছুক্ষণ পর অদ্রি তার হাতের কফির মগ আর নিদ্রের রেখে যাওয়া মগ সযত্নে তার পছন্দের টেবিলের উপর রেখে দিল। কি যেন মনে করে নিদ্রের কফির মাগের ঠান্ডা কফিতে চুমুক দিল। চিনি ছাড়া কফি, কি ভয়ঙ্কর তিতা! তার কফি তো এমন ছিল না। অদ্রির রাতের ঘুমটা ভালোই হলো। এদিকে নিদ্র সারা রাত জেগে রুমের চার দেয়ালে নকশা করেছে। ভোর রাতে সে ঘুমাতে গিয়ে বুঝতে পেরেছে এখন ঘুমালে তার পুরো দিন পার হয়ে যাবে, আবার না ঘুমালে সারাদিন মাথা ঝিম ধরে থাকবে। শেষ পর্যন্ত সে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে নিদ্র স্বপ্নে দেখল সে বিশাল রঙের নদীতে নৌকায় বসে আছে। নদীটা বিভিন্ন রঙের মিশ্রণ, ঢেউ আসছে এক এক সময় এক এক রকম। নিদ্র হাত বাড়িয়ে ঢেউ স্পর্শ করার চেষ্টা করল, কিন্তু পারল না। অনেক চেষ্টা করেও সে স্পর্শ করতে পারল না। স্বপ্নের মধ্যেই নিদ্র বুঝতে পারল সে স্বপ্ন দেখছে। এত রঙিন স্বপ্ন মনে হয় সে আজই প্রথম দেখল। সে ভেবে নিল ফিরে গিয়ে রঙের ব্যবসা করবে। কোম্পানির নাম কি দেওয়া যায়? স্বপ্নের মধ্যেই সেই ভাবতে লাগলো। এত নাম তার মনে থাকে, কিন্তু আজ কোনো নাম তার মনে পড়ছে না। একটা নাম তার মনে পড়ল, অদ্রি 7 রঙের নতুন বাজার। বেশ বড় নাম হয়ে যায়, কাস্টমার নাম পড়তে গিয়ে বিরক্ত হবে, তবে নামটা ইন্টারেস্টিং। স্বপ্নের মধ্যেই তার ঘুম আসলো। নৌকার মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। নিদ্রের মনে হলো কেউ তার মাথার কাছে ঠক ঠক আওয়াজ করছে। আস্তে আস্তে আওয়াজ বাড়ছেই,
তারপর মনে হলো কেউ তার ঘরের দরজায় কড়া নাড়ছে। এত ইন্টারেস্টিং চিন্তা রেখে দরজা খুলতে তার ইচ্ছা করছে না। কড়া নাড়তে থাকুক, কোনো সারা শব্দ না পেলে চলে যাবে। নিদ্র গভীর নিদ্রারত অবস্থায় বিছানায় পড়ে রইল। অদ্রি এক হাতে খাবারের ট্রে আর এক হাতে চায়ের ফ্লাক্স নিয়ে অনেকক্ষণ কড়া নাড়ছে। এভাবে দাঁড়িয়ে থেকে তার দুহাত ব্যথা হয়ে গেছে। নাস্তা টেবিলেই রাখা ছিল নিদ্রার জন্য, কিন্তু 11টা বেজে যায়। নাস্তা করতে না আসাতে অদ্রি বেশ চিন্তিত হয়ে পড়ে। গত রাতে ওরকম খারাপ ব্যবহার করাটা ঠিক হয়নি, ওই কারণেই নিদ্র নাস্তা করতে আসছে না। বাসার মেহমান না খেয়ে থাকবে, খুবই খারাপ, তাই নিজেই নাস্তা নিয়ে এসেছে। এত জোরে জোরে দরজায় শব্দ করার পরও যখন দরজা খুলছে না, তখন অদ্রি ভাবল কিছু হয়ে গেল নাকি। অদ্রির গত রাতের কথা মনে পড়েও খুব খারাপ লাগতে লাগলো। মানুষটা তো কোনো খারাপ কিছুই করেনি, তাহলে সে কেন এমন ব্যবহার করেছে? কী করবে বুঝে উঠতে পারছে না। আগের তুলনায় আরও জোরে দরজায় কড়া নাড়তে লাগলো। প্রায় 10-15 মিনিট পর দরজা খুলে নিদ্র শুধু মাথা বের করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কিছু বলবেন? মানে বেলায় 11টা বাজে আপনি নাস্তা করতে আসলেন না, তাই ভাবলাম আপনি অসুস্থ কিনা। নিদ্র মাথা ঝাঁকিয়ে বলল, রাত ভরে দেয়ালে রং করেছি, ঘুমিয়েছি ভোর রাতের দিকে। বিরক্ত করার জন্য সরি। দুঃখিত বলে কি লাভ, ঘুম তো ভেঙেই দিলেন। অদ্রি খেয়াল করলো নিদ্রের এক চোখ খোলা আর এক চোখ বন্ধ। বন্ধ চোখে কোনো সমস্যা হয়েছে কিনা জানা দরকার। অদ্রি বলল, আপনার চোখে কোনো সমস্যা? ঘুম যেন না ভাঙে তাই এই কাজ করেছি, কিন্তু খুব একটা লাভ হলো না। আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। হয়েছে, দুঃখিত দুঃখিত এসব বলা বাদ দিন। কথাটা বলে নিদ্র দরজা পুরোটা খুলে দিয়ে বলল, নাস্তা কি এনেছেন? অদ্রির নাকে রঙের গন্ধ আসলো। রঙের গন্ধ তার একদমই সহ্য হয় না, এই কারণে এই বাড়িতেও রং করা হয়নি। রুমের ভিতরে ঢুকে অদ্রির অস্বস্তিকর লাগছে। ট্রে আর ফ্লাক্স টেবিলের উপর রেখে দিয়ে অদ্রি দ্রুত প্রায় চলে যেতে লাগলো। নিদ্র পেছন থেকে বলল, চায়ের কাপ তো দেননি, আর আমারটাও আপনার রুমে গতকালে ফেলে এসেছি। অদ্রি যেতে যেতে বলল, আমি নিয়ে আসছি। অদ্রি চলে যাবার পর নিদ্র ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে ঢুকলো। নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে খেয়ে বলবে যে সে রাগী, হুটহাট করে রেগে যায়। মেয়েটা রাগী হলেও খারাপ না। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো অদ্রি তার পেছন ফিরে কিছু একটা করছে। অদ্রি বুঝতে পারেনি নিদ্র ওয়াশরুম থেকে বের হয়েছে। নিদ্র খুব ধীরে ধীরে অদ্রির পেছনে এসে দাঁড়ালো। তাদের মধ্যেকার দূরত্ব অনেক কম। নিদ্র ফিসফিস করে বলল, কি করছেন? অদ্রি প্রায় লাফিয়ে উঠল। নিদ্র হেসে ফেলল। অদ্রি পেছন ফিরে বলল, আপনি দূরে দাঁড়ান। প্রতিশোধ নিলাম, গত রাতের প্রতিশোধ নিলাম। তাই বলে এইভাবে আর আপনি আমার থেকে দূরে থাকবেন? আমার লুচি আছে। চা করেছি, আপনি নাস্তা করে নিন। তা কি নাস্তা এনেছেন? পরোটা ডিম ভাজি। লুচি অবশ্য ভালো রান্না করতে পারে না। আমাদের বিয়ে হলে না ঝামেলায় পড়তে হবে, দুজন আর কেউই ভালো রান্না পারে না। চা কফি খেয়েই দিন পার করতে হবে। আমাকে কেন বলছেন? নিদ্র চায়ের কাপ নিয়ে বলল, যাতে আপনার বরের খাবার বিষয়ে কোনো সমস্যাই না হয়। আমাকেই দেখুন, খাবার নিয়ে আমার এখনই টেনশন হচ্ছে। অদ্রি মাথা নিচু করে কি যেন ভাবলো, তারপর আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। যেতে যেতে অদ্রির দু চোখ ভিজে উঠেছে। হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে ফেলল। অদ্রির পুরনো স্মৃতি আবার মনে পড়ে গেল। খুব কষ্টে সে নিজেকে একটু ঠিক করেছিল, কিন্তু এই মুহূর্তে তাকে আবারও সেই পুরনো স্মৃতিতেই ডুবিয়ে দিল। নিদ্র নাস্তা করে রশিদ সাহেবকে ফোন করলো। রশিদ সাহেবের আজকে সকালের দিকে আসার কথা। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু তার দেখা নেই। কল ধরলেন রশিদ সাহেব। নিদ্র কিছু বলার আগে রশিদ সাহেব বললেন, আরে বাবা, আমি ফোন করব তোমাকে, আর তুমি করে বসলা। চাচা আসবেন কখন? এই তো পথে আমি। তাড়াতাড়ি আসুন। নিদ্র ফোন কেটে দিয়ে তার ঘরে বসেই রং করা কেমন হয়েছে সেটা পর্যবেক্ষণ করছে। খুবই উদ্ভট রং হয়েছে, যে কেউ ঘরে আসলে প্রথমে হতভম্ব হয়ে যাবে। ব্যাপারটা হজম করতে সময় লাগবে। রশিদ চাচা দেখলে কেমন রিয়াক্ট করবে সেটা ভেবে নিদ্র একা একাই হাসছিল। মানুষকে অবাক করে দেওয়ার মধ্যে আলাদা মজা পাওয়া যায়। অদ্রিও তো এই ঘরে এসেছিল, কিন্তু সে কেন অবাক হলো না?
নাকি সে প্রকাশ করেনি, নাকি সে লক্ষ্যই করেনি। নিদ্র অদ্রির ঘরের দরজায় নক করলো। অদ্রি দরজা খুলে মাথা নিচু করে দাঁড়ালো। নিদ্র বলল, আপনি তো বললেন না কি বললাম না? আমার ঘরের কালার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।